আজ তোমাদের সাথে শেয়ার করছি ক্লাস 8-এর ইতিহাসের চতুর্থ অধ্যায় অর্থাৎ ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র এই চ্যাপ্টারের সাজেশনের সেকেন্ড ক্লাস। এর আগে কিন্তু একটা ক্লাস আমি শেয়ার করেছি পার্ট 1। তো যারা সেই ক্লাসটা দেখোনি ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর আজকেও কিন্তু এই চ্যাপ্টারের যে বাকি সাজেশনের প্রশ্নগুলো বাকি ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা এই ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা পেয়ে যাবে। তবে সেটা কিভাবে পাবে সেটা জানতে ক্লাসটা অবশ্যই তোমাদের শেষ অবধি দেখতে হবে। তো চলো দেখা যাক আজকের প্রথম প্রশ্ন। বাংলায় নীল বিদ্রোহ কেন ঘটে অথবা নীল বিদ্রোহ কেন হয়েছিল? ইংল্যান্ডের বস্ত্রশিল্পে রঞ্জক দ্রব্য যোগানোর জন্য বাংলাদেশে নীল চাষ শুরু হয়। নীল চাষকে কেন্দ্র করে নীল চাষিদের ক্ষোভ থেকে নীল বিদ্রোহ ঘটে। নীল বিদ্রোহের কারণ প্রথমেই রয়েছে দাদন প্রথা। চাষিদের নীল চাষ করার জন্য নীলকর সাহেবরা দাদন অর্থাৎ অগ্রিম টাকা নিতে বাধ্য করত। শোষণ, অত্যাচার, চাষিদের নীল চাষে বাধ্য করা এবং উৎপন্ন নীল কম দামে বিক্রি করতে বাধ্য করা হতো। এই সমস্ত কারণে নীল চাষিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে চাষিরা জোটবদ্ধ হয়ে বিদ্রোহ করে। নেক্সট রয়েছে মাদ্রাজ অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করার কারণ কী ছিল? 19 শতকের গোড়ার দিকে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হলে ভূমি রাজস্ব বন্দোবস্ত সম্পর্কে নতুনভাবে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়। 1820 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর থমাস মানরো ও আলেকজান্ডার রিড দক্ষিণ ভারত ও মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু এলাকায় রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তন করেন। এই বন্দোবস্তের প্রধান শর্ত ছিল যে সঠিক সময় ভূমি রাজস্ব রায়তকে জমা দিতে হবে। যদিও এই ব্যবস্থার চিরস্থায়ী করা হয়নি, নির্দিষ্ট সময় অন্তর রাজস্বের পরিমাণ সংশোধন করা হতো। মাদ্রাজ অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করার কারণ। মাদ্রাজ প্রেসিডেন্সিতে এক নতুন ভূমি রাজস্ব বন্দোবস্ত হিসেবে রায়তওয়ারি ব্যবস্থা চালু করার পিছনে কতগুলি গুরুত্বপূর্ণ কারণ ছিল। প্রথমেই রয়েছে মাদ্রাজ অঞ্চলে যেহেতু বড় মাপের জমিদারির সংখ্যা কম ছিল, তাই ব্রিটিশ কোম্পানি সেখানে সরাসরি কৃষকের সঙ্গে ভূমি রাজস্বের বন্দোবস্ত করতে চেয়েছিল। কোম্পানি মনে করেছিল এই অঞ্চলে ভূমি বন্দোবস্ত চালু করলে একদিকে কৃষক বা রায়তকে জমির মালিক হিসেবে স্বীকার করে নেওয়ার মাধ্যমে তাদের জমিদারি অত্যাচার থেকে রেহাই দেওয়া যাবে, ও অন্যদিকে কোম্পানির প্রাপ্ত রাজস্বের ভাগ জমিদারদের দিতে হবে না। এই সকল কারণে মাদ্রাজ অঞ্চলে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? মহল বলতে কয়েকটি গ্রামের সমষ্টিকে বোঝায়। এই ব্যবস্থায় সরাসরি কৃষকদের পরিবর্তে গ্রাম সমাজের সঙ্গে সরকার রাজস্ব বা বন্দোবস্ত করে। গ্রামের মোড়লকে এই দায়িত্ব দেওয়া হয়। এই ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগী ছিল না। এই ব্যবস্থায় কৃষকদের 25 থেকে 30 বছরের মেয়াদি স্বত্ব দেওয়া হয়। রাজস্ব হার ছিল উৎপাদনের 2/3 অংশ। রাজস্ব হার পরিবর্তিত হতো নির্দিষ্ট সময় অন্তর। বন্দোবস্তের এলাকা ও সময়কাল। উত্তর ভারত, মধ্য ভারত প্রভৃতি অঞ্চলে এই ব্যবস্থা চালু হয়। 1821 খ্রিস্টাব্দে হোল্ট ম্যাকেনজি এই ব্যবস্থা চালু করেন। চিরস্থায়ী ও রায়তওয়ারি বন্দোবস্তের ত্রুটি সংশোধন করে মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হলেও এই ব্যবস্থায় কৃষকের কল্যাণ হয়নি। নেক্সট রয়েছে অর্থনীতির আধুনিকীকরণ বলতে কি বোঝায়? ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। ভারতের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। ইংরেজ ঔপনিবেশিক শাসনে সীমিত হলেও খনি শিল্পের বিকাশ ঘটে। বিভিন্ন কলকারখানা গড়ে ওঠে, রেলপথ নির্মিত হয়। অর্থনীতির আধুনিকীকরণ। ভূমি রাজস্বের ওপর নির্ভরশীলতা হ্রাস। ইংরেজ ঔপনিবেশিক শাসনের সূচনায় সরকারের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব। পরে ইংল্যান্ডের পুঁজিপতিরা ভারতে পুঁজি বিনিয়োগ করেন, ফলে অকৃষিক্ষেত্রে রাজস্ব আয় বাড়ে। বাগিচা শিল্প, চা, কফি এবং লেবু ও অন্যান্য বাগিচা ফসল চাষ শুরু হয়। বাণিজ্য ফসল তুলো, পাট, নীল, তামাক, আফিম চাষ শুরু হয়। শিল্প, বস্ত্র, লৌহ ইস্পাত, পাট, নীল ও অন্যান্য শিল্প প্রতিষ্ঠিত হয়। খনির বিকাশ ঘটে। এভাবে ভারতীয় অর্থনীতির আধুনিক রূপ পরিগ্রহণ করে। রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্তের মধ্যে পার্থক্য কী ছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতে এবং উত্তর পশ্চিম ভারতে যথাক্রমে রায়তওয়ারি ও মহলওয়ারি ব্যবস্থা চালু করে। এই রায়তওয়ারি বন্দোবস্তের সঙ্গে মহলওয়ারি বন্দোবস্তের পার্থক্য হল নিম্নরূপ। প্রথমেই রয়েছে রায়তওয়ারি বন্দোবস্তে সরকারের সঙ্গে চাষির সরাসরি সম্পর্ক স্থাপিত হতো, কিন্তু মহলওয়ারি বন্দোবস্তে তা হতো না।
দুই নম্বর, রায়তোয়ারি ব্যবস্থায় রায়ত বা চাষিকে ব্যক্তিগতভাবে সরকারের কাছে রাজস্ব দিতে হতো, কিন্তু মহলওয়ারি ব্যবস্থায় গ্রামের মোট রাজস্ব গ্রাম প্রধান জমা দিলেই হতো। তবে উভয় ক্ষেত্রেই কোনো মধ্যস্বত্বভোগী বা জমিদার গোষ্ঠী ছিল না, কিন্তু তা সত্ত্বেও কৃষকদের ওপর ভূমি রাজস্বের চাপ ছিল যথেষ্ট। নেক্সট রয়েছে কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কৃষির বাণিজ্যিকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন কৃষিজ ফসলের চাষ করা। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। ব্রিটিশ আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা লাভের জন্য যে যে ফসলের চাষ করা হতো সেগুলি হলো চা, নীল, পাট, তুলো প্রভৃতি। বস্তুত কৃষির বাণিজ্যিকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকীকরণের অঙ্গ। এরপরে রয়েছে কৃষির বাণিজ্যিকরণ কিভাবে কৃষক সমাজে ভেদাভেদ তৈরি করেছিল। ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় অর্থনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। বাণিজ্যের প্রয়োজনে চা, তুলো, নীল, পাট প্রভৃতি কৃষিজ ফসল চাষের উপর ঔপনিবেশিক সরকার অনেক বেশি গুরুত্ব দিয়েছিল। এই সকল কৃষিজ ফসলগুলিকে বাণিজ্যের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করার পদ্ধতিকেই বলা হয় কৃষির বাণিজ্যিকীকরণ। কৃষির বাণিজ্যিকরণের ফলে কৃষক সমাজের অবস্থা। কৃষির বাণিজ্যিকরণের বেশিরভাগ সুবিধা পেয়েছিল আর্থিকভাবে শক্তিশালী কৃষকরা। উঁচু হারে কর প্রদানের বিনিময়ে খালের জল ব্যবহারের সুযোগ তারা পেলেও গরিব চাষিরা এই সুযোগ থেকে বঞ্চিত ছিল। দুই নম্বর হচ্ছে কৃষি ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন সুযোগ সুবিধা, যেমন উন্নত বীজ, গবাদি পশু, সার প্রভৃতি আর্থিকভাবে শক্তিশালী কৃষকরাই ব্যবহার করত, কিন্তু বিরাট সংখ্যক কৃষক অর্থের অভাবে এগুলি ব্যবহারের সুযোগ পেত না। জমিদারদের অধীনে ভাগ চাষি হিসেবেই তারা কাজ করতে বাধ্য ছিল। নেক্সট রয়েছে কৃষির উন্নতির বেশিরভাগ মুনাফা লাভ করত মূলধন বিনিয়োগকারীরা। গরিব কৃষকদের এ থেকে বিশেষ কোনো লাভ হতো না। এভাবে কৃষির বাণিজ্যিকীকরণ ভারতীয় কৃষক সমাজে ভেদাভেদ সৃষ্টি করেছিল। নেক্সট রয়েছে ঔপনিবেশিক রাজস্ব বন্দোবস্তের ফলে গ্রামের সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কিরূপ বদল ঘটেছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের যে বিভিন্ন ধরনের ভূমি বন্দোবস্ত করে তা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনে। সামাজিক সম্পর্কের পরিবর্তন। জমির সত্ত্ব চিরকালই ভারতীয় কৃষকদের জীবন জমির সঙ্গে বাঁধা ছিল। ঔপনিবেশিক ভূমি বন্দোবস্তে কৃষকদের জমির মালিকানা দেওয়া হয়নি, তারা ভূমিদাসের পর্যায়ে নেমে আসে। মহাজনী শোষণ। কোম্পানি নগদ মুদ্রায় রাজস্ব রোধের ব্যবস্থা করে। নগদ মুদ্রার জন্য কৃষক মহাজনের কাছে ঋণ করত, এই ঋণ সুদে আসলে বেড়ে চলত, ফলে কৃষক সর্বশান্ত হতো। নতুন রাজস্ব ব্যবস্থা সমাজে শোষক শোষিত সম্পর্ক তৈরি করে। সমাজে চিরাচরিত সহযোগিতার বদলে প্রতিযোগিতা শুরু হয়। এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের যদি এই ক্লাসটা একটু ভালো লাগে তাহলে কিন্তু ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। এবারে দেখো নেক্সট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দাদন প্রথা কী অথবা দাদনের অর্থ কী, কে কাকে দাদন দিত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ব্যবসায়িক প্রয়োজনে উৎপাদক ও ব্যবসায়ীর মধ্যে আর্থিক লেনদেন শুরু হয়। দাদন কি, কোনো জিনিস তৈরি করতে ব্যবসায়ী যখন উৎপাদককে আগাম টাকা দিত তখন এই টাকা দেওয়াকে দাদন বলা হতো। প্রকৃতি তাঁতি দাদন নিয়ে নির্দিষ্ট দামে কোম্পানির এজেন্টদের বস্ত্র বিক্রি করতে বাধ্য হতো। নীল চাষি দাদন নিয়ে নির্দিষ্ট দামে নীলকর সাহেবদের নীল বিক্রি করতে বাধ্য হতো। দাদন প্রথা একটি শোষণ ও অত্যাচারমূলক ব্যবস্থা ছিল। এর দ্বারা উৎপাদন ব্যয়ের চেয়ে কম দামে উৎপাদককে পণ্য বিক্রি করতে বাধ্য করা হতো। এরপরে রয়েছে বাগিচা শিল্প বলতে কি বোঝো, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বাগিচা শিল্প বলতে মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদিত ফসলের চাষভিত্তিক শিল্পকে বোঝায়। ঔপনিবেশিক ভারতে নীল, চা, কফি প্রভৃতি বাগিচা ফসলের উৎপাদনে ইউরোপীয়দের উৎসাহ ছিল প্রবল, যদিও এই বাগিচা শিল্পের বিকাশের ফলে ভারতের অর্থনীতির বিশেষ কোনো উন্নতি হয়নি। নেক্সট রয়েছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল, আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডিক্যান রায়ট বলে। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি হলো,
প্রথমেই হচ্ছে অত্যাধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রায়তোয়ারি ব্যবস্থায় কৃষকদের ওপর অত্যাধিক করের বোঝা। নেক্সট রয়েছে তুলোর মূল্য হ্রাস। ঐতিহাসিক এল নটরাজান বলেছেন, দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর মূল্য হ্রাস পাওয়া। মহাজনদের শোষণ। দক্ষিণ ভারতের শাহুকার মহাজনরা দরিদ্র চাষিদের বিভিন্নভাবে শোষণ করত। নেক্সট প্রশ্ন হচ্ছে, টেন্যান্সি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন কি? ইংরেজ ঔপনিবেশিক সরকার ভারতে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করে। প্রত্যেকটি ব্যবস্থাতেই কৃষক স্বার্থ রক্ষিত হয়নি, তাই সরকার এই আইন পাশ করে। প্রজাস্বত্ব আইন, বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষকদের জমির মালিকানা দেওয়া হয়নি, রাজস্বের হার বেড়েই চলেছিল। জমি থেকে কৃষক উচ্ছেদ ঘটে। সরকার এই আইন দ্বারা স্থির করে যে জমি কৃষক 12 বছর চাষ করেছে সেই জমি থেকে কৃষককে উচ্ছেদ করা যাবে না। নির্দিষ্ট কারণ ছাড়া জমির খাজনাও বাড়ানো যাবে না। ঔপনিবেশিক শাসনাধীন ভারতের কৃষকদের রক্ষার সরকারি চেষ্টা ছিল এই আইন। সীমিত হলেও এই আইন দ্বারা কৃষকদের মঙ্গল হয়। নেক্সট রয়েছে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার অ্যাক্ট। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন হয়ে উঠেছিল? 1813 খ্রিস্টাব্দে সনদ আইন বা চার্টার অ্যাক্ট পাশ হয়েছিল। এই আইনের দ্বারা কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকারের অবসান ঘটানো হয়েছিল এবং সব ব্রিটিশ ব্যবসায়ীকে ব্যবসা করার অবাধ অধিকার দেওয়া হয়েছিল। কোম্পানিকে চীন দেশে চা ব্যবসার ক্ষেত্রে একচাটিয়া অধিকার দেওয়া হয়েছিল। তারপরে রয়েছে দেশীয় শিল্পের অবক্ষয়ের ফল কি হয়েছিল? দেশীয় শিল্পের অবক্ষয়ের অর্থনৈতিক ফলাফল ছিল সুদূরপ্রসারী। ভারতের রপ্তানিকারী দেশ থেকে আমদানিকারী দেশে রূপান্তর। এর আগে ইউরোপের বিভিন্ন দেশে ভারতীয় দ্রব্য সামগ্রী রপ্তানি হতো। দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতের তৈরি দ্রব্য সামগ্রীর রপ্তানি প্রায় বন্ধ হয়ে যায়। অপরদিকে ভারতীয়দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিদেশ থেকে আমদানি করতে হতে থাকে। ভারত দ্রব্যাদি উৎপাদনের পরিবর্তে ইংল্যান্ডের কলকারখানার জন্য প্রয়োজনীয় তুলো, রেশম, নীল প্রভৃতি সরবরাহ করতে থাকে। বেকারত্ব বৃদ্ধি। দেশীয় শিল্পের অবক্ষয়ের ফলে ভারতীয় শিল্পের সঙ্গে জড়িত শিল্পী ও কারিগররা বেকার হয়ে পড়ে। ফলে ভারতে প্রবলভাবে বেকারত্ব বৃদ্ধি পায়। শিল্প কেন্দ্র, শহর, বন্দরগুলি শ্রীহীন হয়ে যায়। এরপরে রয়েছে অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 খ্রিস্টাব্দের অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্রে ভারতের বাজার ভরে যায় এবং ভারতীয় শিল্পগুলি ধ্বংস হতে থাকে। অসম শুল্ক নীতি। ব্রিটিশ সরকার 1815 খ্রিস্টাব্দে এক আইন জারি করে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের দামের উপর 2.5% শুল্ক নির্দিষ্ট করে। অপরদিকে ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের প্রবেশ বন্ধ করার উদ্দেশ্যে সেখানে 67.5% পর্যন্ত শুল্ক ধার্য করে। ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংল্যান্ডের প্রথম বিপ্লব ঘটেছিল বস্ত্রশিল্পে। কম সময়ে, পরিশ্রম ও খরচে প্রচুর বস্ত্র উৎপাদিত হয়। এর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় তাঁত বস্ত্র হেরে যায়। ধীরে ধীরে তাঁত শিল্পের অবক্ষয় ঘটে। নেক্সট রয়েছে ভারতের অর্থনীতিতে শিল্প বিপ্লবের প্রভাব লেখো। ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলে ইংল্যান্ডের উপনিবেশ হিসাবে ভারতের অর্থনীতিতে তার প্রভাব পড়ে। প্রভাবসমূহ প্রথমেই রয়েছে ইতিবাচক। ভারতবাসী কম দামে ভালো মানের বস্ত্র ও অন্যান্য জিনিসপত্র কিনতে পারে। ইংল্যান্ডের শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ভারত থেকে রপ্তানি হয়। ইংল্যান্ডের প্রযুক্তি ভারতে আসে। কিছু যন্ত্রশিল্প গড়ে ওঠে। খনি শিল্পের বিকাশ ঘটে। রেলপথ নির্মিত হয়। আর নেতিবাচক হচ্ছে ভারতের কুটির শিল্প ধ্বংস হয়। শিল্পী কারিগররা বেকার হয়ে যায়। ভারত ও ইংল্যান্ডের পণ্য বিক্রির বাজারে পরিণত হয়। এর ফলে ভারতীয় অর্থনীতি বিপর্যস্ত হয়। ভারতবাসীর মধ্যে দারিদ্র্যের হার বৃদ্ধি পায়। তাহলে এখানেই কিন্তু এই চ্যাপ্টারের সাজেশন ক্লাসটা শেষ হলো। আশা করছি এই ক্লাসটা তোমাদের ভালো লাগলো। এই পুরো প্রশ্ন উত্তরের পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে 72। আর এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা চাইলে সেখান থেকে কিন্তু সেখানে জয়েন করতে পারো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।